অতনুর রান্নাঘর চ্যানেল থেকে দেখে শিখে করা আলু পুরি এবং স্পেশাল আলুর তরকারি। প্রথমে তোমাদেরকে একটা আলু পুরি একটুখানি ভেঙে দেখাই কীরকম। আলু সিদ্ধ করে মেখে করা হয়েছে, একটু মোটা আছে, ওনার মতো ভালো তো হবে না, তবে সাধ্য মতো চেষ্টা করা হয়েছে। ভেতরটা এরকম, এই যে ময়ানটা গেছে, এর মধ্যে হলুদ ফলুদ অনেক কিছু গেছে, জোয়ান গেছে, তার সঙ্গে আলু সেদ্ধও গেছে, ওর জন্যই আলু পুরি। আর আলুর তরকারিটার মধ্যে ওনার প্রিপারেশানগুলো খুবই ভালো হয় খেতে, এবং অনেক রকম মশলাপাতি যায়। এখানেও ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো থেকে অনেক কিছুই গেছে, তার সঙ্গে হিংও গেছে। আর তোমরা যারা আমাকে চেনো না, আমি সুজয়, তোমরা দেখছো সুজয় ক্রনিকলস। লেটস টেক দ্য ফার্স্ট বাইট। ওয়াও, তরকারিটা একঘর হয়েছে। দিস তরকারি ইজ সো রেমিনেসেন্ট। হ্যাঁ, আগেকার দিনে ডাল পুরি বলে একটা বস্তু বিক্রি হতো, আমাদের বাড়ির কাছেও একটা দোকান করতো, ওদের দোকানে এরকম টাইপের ঝাল তরকারি হতো। এতটাও ঝাল হতো না, আমরা একটুখানি ঝালটা বেশি খাই, ওর জন্যই আমার ভালো লাগছে, মুখে হাসি ফুটে উঠেছে, চড়া হয়েছে। তবে হ্যাঁ, এই তরকারিটা ইজ ভেরি রেমিনেসেন্ট অফ দ্যাট। বাঙালি প্রতিষ্ঠানে, বাঙালি বাড়িতে ঠিক এরকম তরকারি হয় না। তবে এই যে আলু পুরিটা দিয়ে খাচ্ছি, দিব্য লাগছে। তোমাদেরকে একটা আলু পুরিটা এমনি খেয়ে বলি কীরকম ভালো খেতে, একটা ফ্লেভার আসে, তবে ব্যাপারটাকে এমনি এমনি খেতে পারবে না, তরকারির সাহায্য লাগবে। লুচি, ডালপুরি, রাধাবল্লভী, সেগুলোর থেকে টেস্ট কিন্তু আলাদা। অ্যান্ড ফর অবভিয়াস রিজনস, ময়ানটা তো অন্যরকমভাবেই মাখা হয়েছে, তবে চ্যাম্পিয়ন হচ্ছে এই আলুর যে তরকারিটা, ঝাল ঝাল তরকারিটা ব্যাপক হয়েছে। সল্টি, স্পাইসি, ট্যাঙ্গি, তবে স্পাইসির তো দুরকম ব্যাখ্যা হতে পারে। ঝাল তো আগেই বলে দিয়েছি, যেটাকে ইংরেজিতে হটও বলে, তবে এর ভেতর যে প্রচুর রকম মশলা গেছে, সেটার এসেন্সও টের পাবে। ধনেপাতা গেছে ওপরে, সেটার একটা ফ্লেভার আছে, মিলিয়ে মিশিয়ে ভালো, দিব্য। ডেফিনেটলি তোমরা এই রেসিপিটাকে ট্রাই আউট করতে পারো, তোমরা নিরাশ হবে না। এই তরকারিটা আমি সাসপেক্ট করছি ডালপুরি দিতে ভালো যাবেই, রাধাবল্লভী দিয়েও ফ্যান্টাস্টিক লাগবে। তবে আপামর বাঙালি লুচির সঙ্গে তখন এই তরকারিটা হতে যাবে না, তখন তার জন্য লাগবে কি সাদা রঙের অথবা হলুদ রঙের হিঙের তরকারি, বা আলুর দম, বা বেগুন ভাজা, বা সিম্পল আলু ভাজা। লুচিকে কেউ ছুতে পারবে না। ভিডিওর এই পোর্শনটা এখানে ইতি টানছি, এরপরে ভিডিওর নেক্সট পোর্শন। দেখে বুঝতেই পারছো যে আমি আমার ঘরে বসে আছি। তো এই ঘরে যখন বসে আছি তখন খাওয়া দাওয়া তো এখানে হচ্ছে না, তোমাদের সঙ্গে কিছু কথা বলতে চাই। কথাগুলো সিরিয়াস, কিন্তু কোনো রকম বাজে রকম কোনো কথা না, ভালো কথা, আমার জন্য ভালো কথা, তোমাদের জন্য আশা করি ব্যাপারটা ভালোই হবে জানলে পরে। তোমরা, আচ্ছা, তোমাদের যদি মনে থেকে থাকে, বছর 2 আগে বা ওরকম আমি একটা ভিডিও বানিয়েছিলাম আমার যখন মা অসুস্থ ছিলেন, যে টাকা পয়সার ব্যাপার, সেভিংসের গুরুত্ব, ব্যাপারটাকে ইনভেস্ট করার গুরুত্ব, হ্যাঁ, শুধু সেভিং করা না। তখন আমি কিছু কথা বলেছিলাম, আই গেস অ্যাবাউট মিউচুয়াল ফান্ডস। তো আমি না এই মানি মার্কেট, শেয়ার মার্কেট নিয়ে বেশ অনেক দিন ধরেই কি বলবো ইন্টারেস্টেড, কিউরিয়াস। তো আমি ইউটিউব ভিডিওস দেখতাম বিভিন্ন লোকের, অক্ষত শ্রীবাস্তব বলে একজন আছেন, তারপরে অঙ্কুর বারিকু, এরকম অনেকের ভিডিও দেখতাম। আর তারপরে এই ব্যাপারটা আমাকে খুব কি বলবো মনের মধ্যে যে একটা ইন্টারেস্ট থাকে সেটাকে জাগিয়ে তুলেছিল। তো আমি এটা নিয়ে পড়াশোনা করতাম, এবং তখন থেকেই কিন্তু আমি মিউচুয়াল ফান্ডে টাকা পয়সা অল্প অল্প করে ইনভেস্ট করা চালু করি, থ্রু অ্যান অ্যাডভাইজার। ভালো কথা। তো এই ব্যাপারটা মনের মধ্যে অনেকদিন ধরেই ছিল আমার। তো তোমরা আমার কাছ থেকে অনেক সময় জানতে চেয়েছো যে আমি কি করি বা না করি। আমি কখনোই ব্যাপারগুলোকে বলিনি, কেননা আমি যবে থেকে ক্যামেরা তুলে ধরেছি তবে থেকে আমার জীবনের মোটামুটি যেগুলো ইম্পর্ট্যান্ট অধ্যায়, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তার আগের জিনিস কিছু শেয়ার করিনি। আর আমি একটুখানি প্রাইভেট পার্সোনাল পার্সন। এখন বলবার বিষয় হচ্ছে এটা যে খুব রিসেন্টলি এই ব্যাপারটাকে নিয়ে আমি পড়াশোনা আবার চালু করেছিলাম, এবং তোমরা জানলে হয়তো খুশি হবে যে আমি এই মিউচুয়াল ফান্ডের ব্যাপারে, শেয়ার মার্কেটের ব্যাপারে পড়াশোনা করে এদের একটা এক্সামিনেশন হয়, NISM। অ্যাকচুয়ালি এই এক্সামিনেশনটা হয়, তুমি তোমার নিজেকে মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর হিসেবে যদি কোয়ালিফাই করতে পারো বা করাতে চাও, তাহলে পরে ইউ হ্যাভ টু গো থ্রু দিস এক্সাম, NISM। তো সেই পরীক্ষাটা আমি অ্যাপিয়ার করেছিলাম, এবং আমি উতরে যাই আর কি।
তো এখন তোমাদের সামনে আমি যে বসে আছি, আই এম অ্যান এআরএন হোল্ডার। এআরএন স্ট্যান্ডস ফর অ্যাম্ফি রেজিস্ট্রেশন নাম্বার। তো মানে মানে পুরো ব্যাপারটাই আর কি মানে সেবির দ্বারা রেগুলেটেড। তোমরা যারা জানো না, ছোট্ট করে বলে দিই, যেরকম আমাদের ব্যাংককে রেগুলেট করে আরবিআই, তেমনি শেয়ার মার্কেটকে রেগুলেট করে হচ্ছে সেবি, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। তো এখন ব্যাপারটা হচ্ছে যে তোমরাও আশা করি সেভিংস করো এবং ইনভেস্টমেন্টও করছো, কেননা আমাদের ব্যাংকস যে রিটার্ন দেয় সেটা কিন্তু ইনফ্লেশনকে বিট করার জন্য যথেষ্ট নয়। সেভিংস অ্যাকাউন্টের কথা তো আমি বাদই দিলাম, যদি তোমরা ফিক্সড ডিপোজিটেও টাকা রাখো, অ্যানুয়াল যে রিটার্নটা পাওয়া যায়, বিশেষ করে যেগুলো রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সেগুলো কিন্তু ইজ নট এনাফ। যদি মা বাবার নামে তোমরা রাখো, অ্যান্ড গিভেন দ্য ফ্যাক্ট যে তোমাদের মা বাবারা সিনিয়র সিটিজেন হয়ে গেছেন, নাও হতে পারেন, কারণ আমার ভিডিও যারা দেখো তোমরা বেশিরভাগ বয়সের ডেমোগ্রাফিক আমি দেখেছি তোমার ওই মানে 22-24 থেকে শুরু করে হয়তো 32-34, আমি মেজরিটি লোকেদের কথা বলছি। তো তাদের মা বাবাদের হতেও পারে, নাও হতে পারে যে 60 বছর পেরিয়ে গেছে, তখন কিন্তু রিটার্নস খুব কম। ফিক্সড ডিপোজিটের একটা গুরুত্ব নেই আমাদের সমাজে আমি বলবো না, অবশ্যই গুরুত্ব আছে, কারণ রিটার্নটা অনেক বেশি কী বলবো মানে নন ভোলাটাইল। আর স্টক মার্কেটে বলো বা যেখানে বলো, রিটার্নটা একটু ভোলাটাইল। বাট আমি এটাই বলবো যে মিউচুয়াল ফান্ডস ওভার আ লং পিরিয়ড অফ টাইম কখনো আর কি তোমাদেরকে রিটার্নস নেগেটিভই তো দেয় না, বাট মানে তোমার যদি 5 বছর বা তার ঊর্ধ্বে মিউচুয়াল ফান্ডসে টাকা পয়সা ইনভেস্ট করা চালু করো, তাহলে পরে দ্য রিটার্নস আর অ্যাটলিস্ট 12%, 12 থেকে 15%। দিস ইজ দ্য সুইট স্পট ফর মিউচুয়াল ফান্ডস। যদি তার থেকে বেশি পেয়ে যাও, 15%-এর বেশি, ওয়েল অ্যান্ড গুড। 12%-এর নিচে কিন্তু কখনো নামেনি ওভার আ সিগনিফিকেন্ট পিরিয়ড অফ টাইম। ইভেন ওয়েন থিংস আর ভোলাটাইল, যে যখন ধরো কোভিড হয়ে গেল, বা এখন যেরকম যুদ্ধ চলছে ইরানের মধ্যে, হ্যাঁ ইসরায়েল, ওখানে ইউএসএ, বিভিন্ন রকম ব্যাপার স্যাপার আর কি, তার আগে এখনও চলছে রাশিয়া ইউক্রেন। তো ডিসপাইট অফ দ্যাট ফ্যাক্ট, মিউচুয়াল ফান্ডস ইজ অলওয়েজ আ সেফ ইনভেস্টমেন্ট ওভার এ সিগনিফিকেন্ট পিরিয়ড অফ টাইম, সিগনিফিকেন্ট বিং 5 years or more। ইনফ্যাক্ট 3 বছরের বেশিতেই তোমরা দেখতে পাবে যে 12 থেকে 15%-এর বেশি রিটার্ন তোমরা পাচ্ছ। বাট ইন মাই ওপিনিয়ন 5 বছর বা তার বেশি। আর মিউচুয়াল ফান্ডস তো মানে আমি ধরো যে মেন্টালিটি নিয়ে মিউচুয়াল ফান্ডসে টাকা ইনভেস্ট করা শুরু করেছি থ্রু অ্যান অ্যাডভাইজার, আমি কিন্তু মানে আই এম ইন হিয়ার ফর দ্য লং রান, ঠিক আছে। আমার ওপিনিয়নে প্রত্যেকটা মানুষের মিউচুয়াল ফান্ডসের সংখ্যা, কত টাকা ইনভেস্ট সেটা আমি বলছি না, টাকাটা পার্সন টু পার্সন ভ্যারি করবে, কিন্তু মিউচুয়াল ফান্ডসের সংখ্যা আমার মনে হয় প্রত্যেকটা মানুষের হওয়া উচিত অ্যাটলিস্ট 5-6 রকমের, ঠিক আছে। আর তারপরে কোন মিউচুয়াল ফান্ডে কত টাকা ঢালবে বা না ঢালবে সেটা তোমাদের গোলের অনুপাতে আর কি ডিসাইডেড হবে, তোমাদের অ্যাডভাইজার যা তোমাদেরকে বলবেন। এবং অ্যাডভাইজারদের কাছে মন খুলে কথা বলতে হবে। হ্যাঁ, অ্যাডভাইজার মানে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হচ্ছে তোমাদের ডাক্তারের মতো, উকিলের মতো। যদি লুকিয়ে রাখো তোমাদের ক্ষতি। কারণ আমি জানি টাকা পয়সার ব্যাপারে লোকেরা ওপেন আপ হতে টাইম নেয় বা স্বচ্ছন্দ বোধ করে না, বাট এটা একটা ব্যাপার। তবে হ্যাঁ, তোমাদেরকে আমি এটাই অ্যাডভাইস করবো যে টাকা পয়সাকে সেভ করো আর টাকা পয়সাকে ইনভেস্ট করো। হ্যাঁ, বিকজ আমার দেরিতে বুদ্ধি খুলেছে। আমি তো ওই যেরকম তোমাদেরকে বললাম 2.5-3 বছর হলো ইনভেস্ট করা চালু করেছি। বাট তোমাদের এখনও বয়স কম, তোমরা ইনভেস্ট করো। মিউচুয়াল ফান্ডসের ব্যাপারটা বলো দেখি, যেরকম ব্যাংকে আমাদের যে ইন্টারেস্টটা হয় ফিক্সড ডিপোজিটে, দ্যাট সেই ব্যাপারটা কিন্তু সিম্পল ইন্টারেস্টের ফর্মুলাতে ক্যালকুলেট হয়, কিন্তু মিউচুয়াল ফান্ডসের যে ব্যাপারটা ক্যালকুলেট হয় দ্যাট হ্যাপেন্স থ্রু কম্পাউন্ডিং ইন্টারেস্ট। আর কম্পাউন্ডিংয়ের ব্যাপারটা বলো দেখি মানে মানে বিশাল পরিমাণে তোমাদের টাকা বেড়ে যাবে। তোমাদেরকে একটা এক্সাম্পল আমি দিই, যদি তোমাদের মধ্যে প্রত্যেককে, হ্যাঁ আমি যদি দিনে 1 কোটি টাকা করে দিই, 30 দিনে ধরো প্রথম তারিখ আমি তোমাদেরকে 1 কোটি দিলাম, 2 তারিখ 1 কোটি টাকা দিলাম, তাহলে 30 দিন পরে তোমাদেরকে আমি কত টাকা দিচ্ছি? উত্তরটা হবে 30 কোটি। আর তোমাদেরকে ধরো আমি মাসের প্রথম দিন 1 টাকা দিলাম, 1 কোটি না 1 টাকা, মাসের 2 তারিখ দিলাম তার দ্বিগুণ 2 টাকা, মাসের 3 তারিখ দিলাম 2 টাকার ডাবল 4 টাকা, মানে প্রত্যেক দিন তোমাকে তোমার যে টাকাটা আমি ডাবল করে দেবো। তুমি জানো 30 দিন পরে সেটা কত হবে? তোমাদের মধ্যে বেশিরভাগ লোকই বলবে যে সেটা তো কোনোদিনই 30 কোটিকে বিট করতে পারবে না, গিভেন দ্য ফ্যাক্ট প্রত্যেক দিন তোমাদেরকে আমি 1 কোটি টাকা করে দেবো আগের ইনস্টেন্সে। আর যদি তোমাদেরকে প্রত্যেক দিন আমি প্রথম দিন যা দিয়েছিলাম তার দ্বিগুণ দিই, মানে 1 তারিখ 1 টাকা, 2 তারিখ 2 টাকা, 3 তারিখ 4 টাকা, 4 তারিখ 8 টাকা, 5 তারিখ 16 টাকা, জানো 30 দিনের মাথায় সেটা কত হবে? নিয়ারলি 107 কোটি টাকা, 107। সো দিস ইজ দ্য পাওয়ার অফ কম্পাউন্ডিং। ওর জন্যই মিউচুয়াল ফান্ডস ইজ ভেরি গুড ওভার আ পিরিয়ড অফ টাইম। আর তোমাদেরকে আমি বলবো যে মিউচুয়াল ফান্ডসে টাকা পয়সা রাখো একটা গোলকে মাথায় রেখে। রিটায়ারমেন্টের কথা মাথায় রেখেও করতে পারো। এবার তোমরা বলবে যে উই আর ভেরি ইয়াং, আমাদের 24-25 বছর বয়স, আমাদের কী দরকার মিউচুয়াল ফান্ডসে রিটায়ারমেন্টের কথা ভেবে? ইটস ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। মানে তোমরা যদি একটু একটু করে টাকা রাখো, মানে মিউচুয়াল ফান্ডসে তো তোমরা 100 টাকা থেকে টাকা জমানো শুরু করতে পারো, বাট আই ডোন্ট অ্যাডভাইস অন দ্যাট। আমার মনে হয় যদি একটা মানুষ মাসে 10,000 টাকা আয় করে, ইভেন দ্যাট পারসন has the potential to invest something around 2,000 to 3,000 rupees per month। হ্যাঁ, তার জন্য ব্যাপারটা একটুখানি মুশকিল হবে, কিন্তু তার যে জীবনের যে দৈনন্দিন কিছু বাজে খরচ সেগুলো তাকে কমাতে হবে।
যেরকম আমি বারবারই বলি যে সিগারেট, হ্যাঁ, মানে অকেশনাল ড্রিঙ্কিং, এগুলোকে বাদ দাও, ঠিক আছে? মানে এগুলোর জীবনে কোনো জায়গা নেই। এগুলো বাদ দিলে শরীরও ভালো থাকবে, টাকাটাও বাঁচবে, সেটাকে তোমরা ইনভেস্ট করতে পারবে কোথাও বা কোনো ভালো কাজে লাগাতে পারবে, এটা একটা জিনিস। আর মানে যে কোনো কেউ, মানে অটো চালক, টোটো চালক, যে কেউ আমার মনে হয় মাসে 2,000 থেকে 2,500 টাকা, 3,000 টাকা ইনভেস্ট করাতে সক্ষম হওয়া উচিত। আর মানে ঠিক আছে, মানে তারপর হচ্ছে যত টাকা যার যেরকম বাড়বে তাদের ইনভেস্ট করাটা উচিত। সো ইয়া, এই কথাটা আমার বলাটা খুব গুরুত্বপূর্ণ ছিল। আর মানে তোমরা অনেকেই আমার থেকে বয়সে হয়তো ছোটো, তোমাদেরকে আমি এটাও বলবো যে তোমরা লাইফ ইন্স্যুরেন্সে টাকা পয়সা ইনভেস্ট করা চালু করতে পারো। আর যেরকম আমার কোনো লাইফ ইন্স্যুরেন্স নেই, টু বি ভেরি অনেস্ট উইথ ইউ গাইস, কিন্তু আমার কিন্তু মেডিকেল ইন্স্যুরেন্স আছে, এবং সেটা আমাকে আমার বাবা করে দিয়ে যাননি, মাও করাননি, আমি নিজের থেকে করেছিলাম পিতৃবিয়োগের পরে। তো তোমরা কিন্তু এই মানে তোমাদের প্রত্যেকের মেডিকেল ইন্স্যুরেন্স একটা করিয়ে রাখবে। তোমাদের অফিস থেকে যেটা দেয় সেটা তো করাবেই, তার বাইরেও একটা মেডিকেল ইন্স্যুরেন্স তোমরা কিন্তু করিয়ে রাখবে। দ্যাট ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিন্স আই এম অ্যান এআরএন হোল্ডার, আমার কাছে মানে একটা কী বলবো, মানে আমার কাছে প্রপার একটা ট্রেনিং রয়েছে, আমার পেটে বিদ্যা রয়েছে এই ব্যাপারটা নিয়ে। আরও শেখার বাকি, প্রত্যেকটা মানুষেরই শেখার বাকি। তো তোমাদের যদি কোনো রকম কোয়ারি বা কোয়েশ্চেন থাকে পার্টেনিং টু দিস, তোমরা কমেন্টে আমার কাছে জানতে চাইতে পারো, পরে ভিডিওতে আমি অ্যাড্রেস করবো। আমি প্রথমে ভেবেছিলাম ফ্রেগরেন্সের মতো এই ফাইন্যান্স নিয়ে একটা আলাদা চ্যানেল স্টার্ট করবো, তারপরে ভাবলাম যে ব্যাপারটা অনেক বেশি হয়ে যাবে। প্লাস দেখো, ফ্রেগরেন্সের চ্যানেলটা তোমাদের মানে কথা মাথায় রেখেই খুলেছিলাম, রেসপন্স তো সেরকম নেই। এবার এটারই বা কীরকম রেসপন্স হবে সেটাও একটা ব্যাপার। ওর জন্য আমি আর কি এই চ্যানেলটার মাধ্যম দিয়েই বলছি, অন্তত এই ভিডিওগুলোতে 1,000, 1,500, 2,000 বাড়ির খাবারের ভিডিওগুলোতে এরকম ভিউ হয়। তোমরা অন্তত যত বেশি জানতে পারবে ততই মঙ্গল তোমাদের জন্য। আর তারপর যদি তোমাদের মধ্যে কারুর মনে হয় যে আমার সঙ্গে বসে আরও কিছু জানতে চাও বা আমার থ্রু দিয়ে ইনভেস্ট করতে চাও, তাহলে পরে আমার ইমেল আইডি দেওয়া রয়েছে, সেখানে স্বাচ্ছন্দ্যে আমার সঙ্গে অ্যাপ্রোচ করতে পারো। উই উইল প্ল্যান সামথিং আপ, যে যদি কোথাও দেখা হয় তোমাদেরকে ব্যাপারটা বোঝাতে পারি। আমার সঙ্গে দেখা করে যদি তোমাদেরকে আমি বোঝাই, তাহলে পরেই যে তোমাদেরকে আমার থ্রু দিয়ে ইনভেস্ট করতে হবে তারও কোনো মানে নেই। ইনভেস্ট করবে কি না করবে সেটা পুরোপুরি তোমাদের হাতে। বাট ব্যাপারটা জেনে নাও, বুঝে নাও। জেনারেল কোয়ারিজ যেগুলো রয়েছে সেগুলো কমেন্টসে তোমরা লিখো, আমি চেষ্টা করবো সেই ব্যাপারটাকে ভিডিওর মাধ্যমে অ্যাড্রেস করে দেওয়ার। এই যেরকম খাওয়া দাওয়ার ভিডিও হয়, এর মাঝেই কথাবার্তা বলে ব্যাপারটাকে অ্যাড্রেস করে দেবো টু দ্য বেস্ট অফ মাই পোটেন্সিয়াল। আর যদি মনে করো আমার শুধু ইনভেস্ট করবে বা আরও বেশি সিরিয়াস ইনভেস্টমেন্ট করার জন্য বসে আমার কাছ থেকে কিছু জানতে চাও, তাহলে পরে সেটাও করতে পারো। তোমাদের মা বাবাকে সঙ্গে রাখতে পারো, যদি অন্য কোনো বন্ধুবান্ধব তোমরা থেকে থাকো একটা গ্রুপ, প্লিজ ডু কন্ট্যাক্ট মি আমার ইমেল আইডিতে। চলো এরপরে খাওয়া দাওয়ার পোর্শনে দেখা হবে। কিন্তু হ্যাঁ বন্ধুরা, আমার ছোটো ভাই বোনেরা যারা আছো বা আমার সমাবেশী যারা আছো, মেডিকেল ইন্স্যুরেন্স ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আজকালকার দিনে যে জায়গায় গিয়ে পৌঁছেছে মেডিকেল বিলস, মেডিকেল খরচ, একখানা যদি সিরিয়াস এলিমেন্টের কথা বলছি না, যদি মাঝামাঝিও একটা খরচ হয়, দেউলিয়া হয়ে যাবে, ঠিক আছে? যে বিলটা আসবে শেষ হয়ে যাবে। কয়েকদিন আগে আমি নববর্ষের ভিডিওতে তোমাদেরকে বলছিলাম যে আমার একজন মানে রিলেটিভ আমাদেরকে ছেড়ে চলে গেলেন, অবস্থাপন্ন ঘরের ছিলেন, ভুগে এবং মেডিকেল ইন্স্যুরেন্স ছিল না, তার যে কি অবস্থা, ঠিক আছে? যাই হোক, আমি আর কিছু বলছি না এখানে। এবং তিনি অনেক ভুগেছেন, ঠিক আছে, প্রচণ্ড ভুগেছেন। মানে যাক, আমি কিছু বলছি না, বললে পরে মানে হয়তো চোখ দিয়ে জল বেরিয়ে যাবে লোকেদের। এনিওয়েজ, মাথায় রেখো এই জিনিসগুলো। মিউচুয়াল ফান্ডস ফর আ পিরিয়ড অফ টাইম ইজ ভেরি ভেরি সেফ, ভেরি ভেরি গুড, ঠিক আছে? 100% সেফ আমি কখনোই বলবো না, বাট ইটস ভেরি সেফ, ইটস ভেরি গুড। 12 থেকে 15% রিটার্ন তোমরা চোখ বন্ধ করে পাবে, যেটা কিনা কোনো এফডি তোমাদেরকে দেবে না। ন্যাশনালাইজ ব্যাঙ্ক তো ছেড়েই দাও, প্রাইভেট ব্যাঙ্কসও তোমাদেরকে অত রিটার্ন দেবে না। তার বাইরেও বিভিন্ন রকম ইনভেস্টমেন্ট করার ইনস্ট্রুমেন্টস রয়েছে, হ্যাঁ, প্রচুর রকম রয়েছে আর কি, ঠিক আছে? তোমাদের ইটিএফস রয়েছে, হ্যান রয়েছে, ত্যান রয়েছে, ক্রিপ্টোকারেন্সিস রয়েছে। জেনে নাও, বুঝে নাও, কথাবার্তা বলে নাও উইথ আ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার সাচ অ্যাজ আই অ্যাম। এবং আমার বাইরেও অনেকে রয়েছে, বাট কারো থ্রু দিয়ে করো, নিজেরা করতে যেও না, কারণ তোমাদের হয়তো সেই প্রপার ট্রেনিংটা বা সেই প্রপার এডুকেশনটা নেই। যদি তোমরাও আমার মতো ইন্টারেস্টেড হও, ডু ইউর রিসার্চ, ইউটিউবে দেখো, গুগলে দেখো, তাতে কোনো ক্ষতি নেই। যদি মনে করো নিজেরা করতে পারবে, ওয়েল অ্যান্ড গুড করো। আই উইশ ইউ নাথিং বাট অল দ্য সাকসেস ইন লাইফ। কিন্তু যদি মনে করো যে কোনো অ্যাডভাইসারের থ্রু দিয়ে করবে, ডু দ্যাট। আমি রয়েছি তোমাদের জন্য। যদি তোমাদের আশেপাশে, বাড়ির আশেপাশে কেউ থাকে এবং তোমরা আমার থেকে অনেক দূরে থাকো বা কলকাতার বাইরে থাকো, যেদের আশেপাশে কোনো অ্যাডভাইসারকে ধরে তার থ্রু দিয়ে করিও। অ্যাডভাইসাররা আবারও কিন্তু বলে রাখছি, তোমাদের কাছ থেকে কোনো টাকা ডাইরেক্টলি নেবে না। তোমাদের কাছ থেকে অনেকে কনসালটেশন ফি নিতে পারে, আই অ্যাম নট ওয়ান অফ দোজ। বেশিরভাগ লোকই কিন্তু নেয় না, ঠিক আছে? বেশিরভাগ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার কথাবার্তা বলবার জন্য কিন্তু কোনো টাকা নেয় না, অনেকে নিতে পারে, বাট আমি নেব না, হ্যাঁ? আর তোমরা যদি আমার থ্রু দিয়ে ইনভেস্ট করো, তখনও কিন্তু তোমাদের কাছ থেকে আমি কথা বলছি, তোমরা 1 লক্ষ টাকা আমার থ্রু দিয়ে ইনভেস্ট করছো,
লামসাম অ্যামাউন্টের কথা আমি বলছি। আর মান্থলি যদি করো এসআইপি, মানে যেটা তোমরা হয়তো শুনেও থাকবে, এসআইপি ইজ সামথিং লাইক রেকারিং, যে প্রত্যেক মাসে কিছু কিছু করে টাকা তোমাদের সেভিংস অ্যাকাউন্ট থেকে কেটে যাবে। সেক্ষেত্রে আমি বলবো যে মিউচুয়াল ফান্ডস, মানে যারা তোমাকে ফাইন্যান্সিয়ালি অ্যাডভাইস করবে বা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর যারা হয়, তারা কিন্তু তোমার কাছ থেকে ডাইরেক্ট কিছু নিচ্ছে না। যে ফান্ড হাউসের থ্রু দিয়ে হবে এগুলো কিন্তু সবই সেবি রেগুলেটেড, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের থ্রু দিয়ে মানে পুরো ব্যাপারটা রেগুলেট করা, ফাইন্যান্স মিনিস্ট্রির থ্রু দিয়ে। বিকজ আফটার অল আরবিআই বলো, সেবি বলো, দে আর অল আনসারেবল টু দ্য ফাইন্যান্স মিনিস্ট্রি। তো মানে সেখান থেকেই একটা ভেরি স্মল পার্সেন্টেজ উই গেট। মানে তোমাদেরকে আমি কথার কথা বলছি, ধরো কেউ তোমাদের মধ্যে কেউ 5 কোটি টাকা 5 কোটি টাকা আমার থ্রু দিয়ে ইনভেস্ট করছো মার্কেটে, বা ধরো তোমরা 5টা বন্ধু আছো, প্রত্যেক 1 কোটি টাকা করে আমার থ্রু দিয়ে ইনভেস্ট করছো, আমি তোমাদেরকে একটা মানে র্যান্ডাম ফিগার বলছি, তাহলে পরে ধরো আমি আনুমানিক 5,000 টাকা পাবো, এবং সেটা তোমাদের কাছ থেকে কিন্তু পাবো না। মানে যে ফান্ড হাউসের থ্রু দিয়ে কাজটা হবে সেখান থেকে এই কমিশনটাকে বলে ট্রেল কমিশন, সেটা আমি পাবো। তো তোমরা মানে ব্যাপারটা বুঝতে পারছো, 5 কোটিতে 5,000, মানে ইটস লাইক পিনাটস, 1 লাখ। তাহলে মানে তোমরা ব্যাপারটা করতে পারো, মানে ইটস এ ফ্র্যাকশন আর কি। তো হ্যাঁ, এই ব্যাপারটা তোমরা মাথার মধ্যে রেখো। আর এরপরে খাওয়া দাওয়ার পোর্শন, আজকের সানডে স্পেশাল লাঞ্চ প্লেন সিম্পল, একদম কিন্তু সব ব্লকবাস্টার আইটেমস দিয়ে ঠাসা। এটা সানডে স্পেশাল মাটন, এটা কই মাছের ঝাল এবং ইলিশের ঝাল, এটা তেল ইলিশ বলতে পারো। তোমরাই বলো শুরুতে কোনটা খাই, মাংসটা তো শেষে খাবো সেটা বুঝতে পেরে গেছো, কই খাই না ইলিশ খাই। চলো প্রথমে টেস্টি লুকিং ইলিশ মাছটাকেই খাই। দুটো ইলিশ তো খাবো না, ছবি তোলার জন্য নিয়েছিলাম, একটাই মাছ খাবো, যেটা সামনে আছে ওটাকে টপ করে তুলে নিই। ঝোলের রঙটা একবার দেখো, ঝোল তো নেই, একদম ঝাল ঝাল প্রিপারেশন। অনেক খুঁজেও ভাই এর থেকে আর বড় সাইজের লঙ্কা পাওয়া যাচ্ছে না, বুলেট পাওয়া যাচ্ছে আর এগুলো পাওয়া যাচ্ছে। এবারে এরকম সাইজের একটা বেলে ডাঙার লঙ্কা হতো, একদম মানে সুপার ঝাল হতো। এবার এই জানি এগুলোর মধ্যে কীরকম ঝাল হবে বা না হবে। যাই হোক, ভাতটাকে একটুখানি জম্পেশ করে মেখে নিই। রঙটা দেখেছো খালি, উফ। ইলিশ মাছে এমনিতেই কাটা হয়, তারপরে এই মাছটাতে তো আরও বেশি করেই কাটা রয়েছে, খুব সাবধানে বেছে খেতে হবে। দেখি কীরকম হয়েছে প্রিপারেশন। এই প্রিপারেশনটা তো ভালো না হয়ে যায় না। ও ভাই, এটা ভীষণ ভালো হয়েছে। এটা বানাতে কোনো একটা ঝক্কি নেই, কিন্তু এন্ড রেজাল্টটা যেটা হয়েছে না, ইন জেনারেল যেটা হয়, একদম উংলিয়া চাটতে হয়ে যাবে। প্রচণ্ড ভালো হয়েছে, নোনতা নোনতা ঝাল ঝাল, প্লেন অ্যান্ড সিম্পল। ইলিশ মাছের ফ্লেভারটা ভালো শাইন করেছে, তাও এরকম পচা মাছে, মানে মাছটা পচা না, কিন্তু সেরকম স্বাদ গন্ধ তো নেই যেরকম আগে হতো। তবে সেটাকেও মানে ইলিশ মাছ ভাজার পরে আমি বলবো ইলিশের এই ঝালটা আমার খাওয়া দ্বিতীয় সেরা আইটেম। এখনকার যে সমস্ত ইলিশের কোয়ালিটি আছে মার্কেটে, নইলে পরে যেটা লটপটি লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিস চ্যানেল থেকে দেখে শিখে করা হয়েছিল, দ্যাট ইজ অলসো ভেরি গুড। তবে কামিং ব্যাক টু দিস, প্রিপারেশনটা জাস্ট এক ঘর হয়েছে, এক থালা ভাত কি, এই মানে যা প্রিপারেশন 1.5 থালা ভাত খাওয়া হয়েছে এটা দিয়ে। ভেরি ভেরি টেস্টি। লেন্সের থ্রু দিয়ে কাটা বাছা, বাপ রে বাপ, এই যে কি ঝক্কির বিষয়, দুরুগুরু বুকেই খাচ্ছি। ঠিক আছে, এত সযত্নে বাঁচছি, তারপরেও কাটা রয়েই যাচ্ছে, প্রচুর কাটা মাছটায়। যাই হোক, সাটিয়ে নিই ভাতটাকে। ও, আবারও বলছি, প্রিপারেশনটা যা ভালো হয়েছে না, মাছের দুঃখকে ভুলিয়ে দিচ্ছে। বাস মাছ বাঁচতে একদম গলদ ঘর্ম। তুলনামূলক অন্য মাছের এই উপরে জায়গাটা একটু কম কাটা থাকে, এটাতে সেখানেও রেহাই নেই। মাছটা খেয়ে নিই, মাছের কথা নতুন করে নিন্দা বন্ধ করছি না। প্রিপারেশনটা আবারও বলছি আউটস্ট্যান্ডিং ছিল, যদি বাকি দুটো এর ধারে কাছে যায়, লাঞ্চ ব্লকবাস্টার। এবারে খাবো বিশাল আকার কই, যেটা কিনা এনেছিলাম ভেবে দেশি, তবে তোমরাই ঠিক ছিলে, দেশি কই এটা নয়, সেরকম স্বাদ এই মাছের নেই। টু বি ভেরি অনেস্ট উইথ ইউ গাইস, এইটা মানে ঝোলটা যা দেখতে না, দেখেই তো পেট ভরে যাওয়ার কথা। অল্প করে নিয়ে নিই ঝোলটা। ও ওয়াও, এখন তো শুধু তেলটাই পড়বে মনে হচ্ছে। না, ঝোলও নিলাম, লঙ্কা দিয়ে ডলে
অলরেডি এই ঝাল ঝোলটাকে ভাতের সঙ্গে মাখি। এই না হলে কই মাছের ঝাল। মাখা হয়ে গেল ভাত, গরমা গরম ভাত। দেখি টেস্ট করে কীরকম হয়েছে প্রিপারেশনটা। এটাও আমি সার্টেন যে এটাও খুব ভালোই হবে। বাঙালি খাবার দাবারের হাফ দ্য ফান ইজ ইন ভাতটাকে ভালো করে মেখে খাওয়ার মধ্যে। ও অসাধারণ হয়েছে। একটুখানি নুন যে মেখে নিয়েছিলাম প্রথমে, সেটা ফ্লেভারটা করে বাড়িয়ে দিয়েছে। অদ্ভুত সুন্দর। অল দ্য ফ্লেভার্স ইন পারফেক্ট হারমোনি। প্রিডোমিনেন্টলি ঝাল ঝাল খেতে আমার পোয়া বড় ব্যাপক হয়েছে খেতে, একদম ফ্যান্টাবিউলাস। এরপরে মাটনও রয়েছে, জানি না মাছটা পুরো ওড়াতে পারবো কি পারবো না, তবে এখন খাওয়াটা শুরু করি মাছটা। আগে থেকে অত নেগেটিভ হয়ে লাভ নেই যে খেতে পারবো না। ওই মাছেও বড্ড কাটা, সাবধানে বেছে খেতে হয়। তুখোর হয়েছে, তুখোর। ইলিশটা একরকম ভালো, এটা আর এক রকম ভালো। আমি বলবো কই মাছের স্ট্যান্ডার্ডটা ইলিশের থেকে একটু বেটার। দুটোই তো আর মানে ভালো কোয়ালিটির নয়। চেষ্টা করেছিলাম ভালো কিনবার, পারিনি কিনতে। তবে মানে জাস্ট বিকজ কই মাছের কোয়ালিটিটা ইলিশ থেকে একটু বেটার, এটা খেতে আরেকটুখানি বেটার লাগছে। গিভেন দ্য ফ্যাক্ট, তোমাদের এটাও মাথায় রাখতে হবে, ইলিশটা খেয়ে কিন্তু একদম ছিটকে গেছিলাম। অত্যন্ত সুস্বাদু হয়েছে। খালি ঈশ্বর কাছে এটাই প্রার্থনা যে পরের বার যখন মাছ কিনতে যাব অন্তত কইটা যেন দেশি পাই। ভালো ইলিশ পাওয়ার আশা ছেড়ে দিয়েছি। এই মাছকে এখন রেখে দিচ্ছি, অর্ধেকটার মতো ওড়ালাম। এরপরে মাংসতে হাত দিতে হবে। আর এই মানে লেন্সের উপর দিয়ে কাটা বেছে খাওয়াটা ইজ জাস্ট টু টাফ। ঠিক আছে, মানে এটা যে কী দুরূহ ব্যাপার মানে আমিই জানি। ইলিশ মাছকে তো আমি অনেককে দেখেছি মানে কেকের মতো কামড়ে খেয়ে নিতে। যদি কই মাছ ওইভাবে খেয়ে নেয় ভাই, এই বাউ ডাউন টু দেম। ওই মেধা ওই প্রতিভা আমার নেই। এবারে সানডে স্পেশাল মাটন। ও প্রত্যেকটারই মানে রঙগুলো জাস্ট একবার দেখো। কয়েক পিস মাংস উঠালাম, ভাতটাকে মাখি। জাস্ট আ লিটল বিট অফ সল্ট। দেখা যাক কীরকম হয়েছে। এটাও খুব ভালোই হবে। ভেরি রিচ, ভেরি ডেকেডেন্ট। রোজ রোজ খাওয়ার উপযোগী নয়, তবে সানডেতে চলতে পারে বস। রোববার দিন বাঙালি একটু মাংস ভাত না খাইলে আর কি ছিল। তুকোর হয়েছে কিন্তু, তুকোর। ঈশ্বরের কাছে অত্যন্ত রকমভাবে কৃতজ্ঞ। মাটন দেখো, ওহ সেই কালার। আবারও বলছি, পেছনের রান থেকে মাটন কিনতে আমি পছন্দ করি, কারণ খেতেও সেটাই আমার সবথেকে সেরা লাগে। প্রত্যেক কটা রান্না আজকে ভালো হয়েছে। আইটেম ছিল শুধু তিনটেই একদম ব্লকবাস্টার রয়েছে। তার মধ্যে আমি বলবো আজকে ম্যান অফ দ্য ম্যাচ ডেফিনেটলি মাটনটা। যদি ভেবে দেখতে হয়, প্রিপারেশন তিনটেই ভালো হয়েছে, কিন্তু ইলিশ মাছের কোয়ালিটি ওয়াজ নট গুড। সেটা একটা প্রিপারেশনের প্রভাব ফেলে। তারপরে কই মাছটার কথা বলবো। কই মাছ তো জানতেই হয়, দেশি কই তো না। তবে এই মাটনটা, এই রেওয়াজি মাটনটা আনডিনায়েবল। দেখতে দেখতে আরেকটা ভিডিও শেষ করে ফেললাম। যদি ভালো লাগে ভিডিওটা, প্লিজ কনসিডার লাইকিং দ্য ভিডিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার মাই কন্টেন্ট উইথ অ্যাজ মেনি পিপল অ্যাজ পসিবল, কমেন্ট করবে। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজা সাইনিং অফ। সবাই ভালো দেখো, সুস্থ দেখো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউটটা করতেই যাবে। বিকজ ওয়াই নট। সুজয় ক্রনিকলস ফ্রেগ্রেন্সেস দুটোর পাশেই দেখো। এবং যে কথাটা বলেছি এই ভিডিওর মধ্যে, ইম্পর্টেন্ট কথা অ্যাবাউট ইনভেস্টমেন্ট, মাথার মধ্যে রাখবে।